আপনাকে ব্যাকরণটা শিখতে হবে, সেটা বুঝতে সাহায্য করতে চন্দন। স্বল্প উপাচারে কি করে পুজোটা ভালো করে দেওয়া যায়। সাথে আলাপ হওয়ার পর প্রচন্ড চেয়ে টেগে গেলাম, বিয়ে করতে হবে। প্যাশন, সেটা থেকেই যদি তুই ক্ষুণ্ণবৃত্তিটা চালাতে পারিস, রোজগারটা চালাতে পারিস, আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, ওদের কাছেও কতটা ইম্পর্টেন্ট, তাহলে এভরিবডি ওয়ার্কস অ্যারাউন্ড ইট। যে আজকের বাচ্চারা প্রথম কথা খেলাধুলো করে না বলে হারতে শেখেনি। যে ও যেটা বুকে বলে সেটা মুখে বলে। যে কোনো রোগকে এই অবধি রেখে দাও, মাথায় চড়তে দিলেই কিন্তু সে তোমাকে পুরোটা কন্ট্রোল করতে আরম্ভ করবে। আমি ফর্দটা খুলে দেখলাম 11টা বইয়ের নাম। একা নও, তোমাকে এই অবস্থা থেকে টেনে বার করার জন্য এখানে 10টা বা 2টো বা 4টে লোক দাঁড়িয়ে রয়েছে। নমস্কার। ছোটবেলা থেকে যাদেরকে দেখে বড় হয়েছি, যাদেরকে সারা জীবন দেখেছি যে তারা কিভাবে থিয়েটারে কাজ করে গেছেন, এবং যাদের দেখে ইন্সপায়ার্ড হয়েছি, অনেক সময় পিছনে দাঁড়িয়ে থেকেছি, কথা বলতে ভয় পেয়েছি, আবার অনেক সময় হঠাৎ করে দেখা হয়ে গেলে মনে হয় যেন উরে বাবা কি আনন্দ হয় দেখা হলে হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গায়। সারা জীবন এরকম বিভিন্ন জায়গায় একটি মানুষের সঙ্গে আমার প্রায়ই দেখা হয়েছে, এবং যতবার দেখা হয়েছে, সে 10 বছর বাদেই হোক কি 2 বছর বাদে কি 6 মাস বাদে, উই হ্যাভ পিকড আপ ফ্রম দেয়ার আর কি। সেটা অদ্ভুত একটা জিনিস। এইটা কি করে হয়েছে? এত কৃতি মানুষ, কিন্তু কোনো একটুও তার ভিতরে কোনো ঘমন্ড যেটাকে বলে একেবারেই নেই, এবং সব সময় হি ইজ আ টিচার। হি ইজ অলওয়েজ বিন ফর মি অ্যান্ড ফর এভরিওয়ান। হি ইজ আ গ্রেট টিচার। আমার প্রিয় দাদা, আমার বন্ধু চন্দন সেন। চন্দন দা, তোমাকে তো সেই ছোটবেলা থেকে চিনি, একদম সেই যখন তুমি কাঁধে ব্যাগ নিয়ে হুম 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 করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। তারপরে তোমার সাথে বিদেশে গিয়ে অনেকবার দেখা হয়েছে। এমনি সকলে তো জানে যে তুমি থিয়েটার প্র্যাকটিশনার ইত্যাদি, অভিনেতা বহু বছর ধরে। সেই সব ইন্টারভিউ তো তুমি অনেক জায়গাতেই দিয়েছো। আমি যেটা তোমার খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমার মনে হয়, সেটা হচ্ছে বিদেশে একটা সময় তুমি ম্যাডিসন স্কোয়ার গার্ডেন থেকে আরম্ভ করে তুমি প্রত্যেকটা স্টেজের সব কিছু জানো। বিদেশে স্টেজ কি করে বানাতে হয়, তার কি আমার মনে আছে একবার বোধহয় কোনো একটা নিউ ইয়র্ক না শিকাগোতে তুমি একটা ওয়াকি টকি নিয়ে ওদেরই অ্যাকসেন্টে কথা বলছিলে, এবং ইউ আর কন্ট্রোলিং দ্য হোল সিচুয়েশন বিদেশে, আমেরিকাতে। তুমি যদি ওই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে একটু বলো। না, প্রথম এক্সপিরিয়েন্সটা হচ্ছে ডক্টর সুদীপ্ত চ্যাটার্জি। সে তখন টিশ স্কুল অফ আর্টসে পড়ায়। ও আর ওর স্ত্রী গার্গী এবং শাহিন, ওরা নুরাউদ্দিনের সারা জীবন, যেটা তোদের ফেস্টিভ্যাল হয়েছিল না, আমরা ওই সময় নিউ ইয়র্ক ফ্রিঞ্জ ফেস্টিভ্যালেও গেছিলাম যখন ওরা 3 জনে ছিল। হ্যাঁ, না, এটা নিউ ইয়র্কের যেখানে ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল হয়, 2nd অ্যাভিনিউতে, তো সেইখানে মানে প্রেজেন্ট থিয়েটোরিয়াম ওটার নাম, সারা বিশ্বের থিয়েটার আসে সেখানে। সেইখানে এই হক সাহেবের এই অসাধারণ নাটকটা ও আর আমাকে প্রথমবার ডিরেক্ট করতে ডাকে, কারণ এবার পুরো নাটকটা হবে, তো আমাকে ডিরেক্ট করতে ডাকে এবং আমি ডিরেক্ট করি। সেখানে একটা মজার ব্যাপার হয়, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে, অস্বাভাবিক নয় সেটা, যে ও আমার জন্য বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গীয় অভিনেতা, তারা তো একটা বিরাট বড় অংশ, গোটা নাটকটার সবচেয়ে বড় অংশটা হচ্ছে ওরা, যাকে আমরা বলি কোরাস। তো সেই অংশটা নির্দেশনার জন্যই মূলত আমাকে ডেকেছি। তারপর তো একটা জয়েন্ট রিহার্সাল শুরু হয়, এবং সেটাও খুব সাংঘাতিক জায়গায় হতো। কোথায়? সেটা টিশ স্কুল অফ আর্টসে, যেটাতে মানে তার যার নামের লিস্ট, সেই দেখলে তুই ভয় যাবি না করে, এইসব নামের লিস্ট,
মেরিল স্ট্রিট পর্যন্ত। হ্যাঁ, তো সেখানে বাইরে যাওয়ার দুরু পক্ষে দাঁড়িয়ে থাকতো যে ইয়ান ম্যাককেলিন ভেতরে বসে আছেন, জুডি ডেঞ্চ ভেতরে বসে আছেন, তারা পরীক্ষা নেবেন, এবং বুঝতেই পারছিস তারা কি সাংঘাতিক রকমের, সেটা টম ক্রুজের থেকে শুনলে আরো ভালো বুঝতে পারবি। তো যাই হোক, সেই ঘরটায় জয়েন্ট রিহার্সাল। ওরে বাবা, সেই আমার একটা সুবিধা ছিল যে ও আমাকে একটা ভিজিটার কার্ড করে দিয়েছিল, তার মধ্যে তো ভেতরে ঢুকতে পারবে না। এবং আমার একটা বড় সুবিধা হয়েছিল যে আমি যেমন সকাল থেকে বেরিয়ে পড়ে শুধু মিউজিয়ামস দেখতাম, কারণ নিউ ইয়র্ক সিটিটাতে মিউজিয়াম কি সাংঘাতিক। একটা অদ্ভুত, আমি দেখেছিলাম প্রথমে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যেটাও মানে কোথাও আগে দেখিনি আমি এইভাবে। হ্যাঁ, তো সেটা ছাড়াও ওখানে মিউজিয়ামস, আমি সকালবেলা থেকে মিউজিয়ামস দেখতাম, বিকেল 4টে থেকে সব এসে যেত, তারপর রাত্রির 11টা পর্যন্ত রিহার্সাল চলতো। তো ওই জয়েন্ট রিহার্সালে হঠাৎ করেই আমেরিকান অ্যাক্টার্স, কিন্তু এরা কিন্তু একুইটি অ্যাক্টার্স, মানে একুইটি অ্যাক্টার্স মানে হচ্ছে এরা প্রফেশনাল জগতে, থিয়েটারের জগতে, কারো কারো আবার টেলিভিশন ফিল্মও আছে। তো এরা একুইটি অ্যাক্টার্স, এরা 5 বছরের বেশি হচ্ছে প্রফেশনাল জগতে অভিনয় করেছে। হ্যাঁ, এবং কিছু অ্যাক্টার তার থেকেও একটা খুব মজার ব্যাপার হয়েছিল যে যেহেতু এটা ইন্ডিয়া যাবে প্রোডাকশনটা, সেহেতু একটা অডিশনের ব্যাপার হয়েছিল। তা আমাকে নিতে হয়েছিল 2 দিন ধরে, 250-র বেশি মহিলা পুরুষ এসেছিল। তো যাই হোক, সেই জয়েন্ট রিহার্সালে বর্ষিয়ান, যিনি এখনো আমার বন্ধু, বর্ষিয়ান অভিনেতা ব্যারি স্নাইডার, এই ভদ্রলোক হঠাৎ করে বললেন, হোয়াট অ্যাবাউট আস, ইউ আর নট টকিং অ্যাবাউট আস। তো আমি তখন বলতে আরম্ভ করলাম যে আই থিঙ্ক ইফ ইউ, ওদের ওখানে তো বলা যায় না ওইখানে গিয়ে দাঁড়াও, এসব বলা যায়, 40 ডেসিবেলের উপর গলা তুললেই তাকিয়ে থাকবে। তো দেন অনওয়ার্ডস আমেরিকান অ্যাক্টার্স অ্যান্ড ওয়ান অ্যাক্ট্রেস, তাদের দাবি হতে আরম্ভ করলো, না এই জয়েন্ট রিহার্সালই হবে, অ্যান্ড হি উড বি আওয়ার নেক্সট ডিরেক্টর, পরিষ্কার। Why he is directing only the Bengali people? ওই একটা বড় সম্মান আমার জুটেছিল, কিন্তু তার থেকেও বড় সম্মান যেটা পেয়েছিলাম সেটা আমরা, মানে নাটকটা পেয়েছি। হক সাহেব গিয়েছিলেন নাটকটা দেখতে, সেটা হচ্ছে যে প্রেজেন্ট থিয়েটোরিয়ামে 12টা শো হয়, ওদের তো রান বলে, মানে বৃহস্পতি শুক্র শনি রবি, আবার বৃহস্পতি শুক্র শনি রবি, এরকম করে 12টা শো হয়েছিল, and 9 of them full house by so-called Americans, not Bengalis. এটার জন্য এটা একটা বাংলা থিয়েটারের জন্য একটা ভীষণ গর্বের জায়গা, যা ইতিমধ্যে, এবং থিয়েটার হলটা হচ্ছে আবার প্রেজেন্ট থিয়েটোরিয়াম, 2nd অ্যাভিনিউ, ফ্রিঞ্চ হয় সেখানে। এবং তখনও একটা কাগজ ছিল, যে কাগজটাকে আমেরিকার সব অ্যাক্ট্রেস ভয় পেত, সব। কি সেটা? ভিলেজ ভয়েস বলে। যেহেতু এটাকে এই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিটাকে ভিলেজ বলা হতো, যার জন্য অনেকে মজা করে বলতেন যে আমরা তো গ্রামে থাকি। তো যাই হোক, ভিলেজ ভয়েস, যেটা বিনা পয়সায় পাওয়া যেত সারা আমেরিকা জুড়ে। চাচা ছোলা রিভিউ লিখতো সবাই। আমি একটা ইনস্ট্যান্স আমার চোখের সামনে দেখা, সেটা হচ্ছে যে ডাস্টিন হফম্যান শাইলক করছেন, 6 মাসের মধ্যে বন্ধ হয়ে গেল বিকজ অফ দ্য রিভিউ। ও মাই গড। আচ্ছা, থরথর করে, আর বিশেষ করে যে মহিলাকে নিয়ে সবাই ভয় পায়, সেই মহিলাই আমাদের রিভিউ করতে এসেছিল। এভরিবডি ওয়াজ সো টেন্স। Chandon, give us some prep talk. You don't need any prep talk. You just go and act. তো উনি 3rd শো এসেছিলেন, উনি একটা রিভিউ লেখেন, যে রিভিউটা সত্যি একটা, মানে রিভিউ কিরকম হওয়া উচিত আর কি একটা থিয়েটারের, যেটা আমরা আমাদের সময়, আগেকার একটা সময় পর্যন্ত দেখেছি।
সেরকম একটা রিভিউ লিখলেন। ফলত যেটা হলো, তারপরে ফ্লাডেড, মানে পরের 3টে শো না 4টে শো, মানে উইদিন ফিউ আওয়ার্স ফুল হাউস হয়ে গেল। এইটা একটা খুব বড় আমার এক্সপিরিয়েন্স। আর একটা ওই ব্যারি স্নাইডারই তিনি আমাকে নিয়ে আর একটা নাটক করেন, সেই নাটকটাতেও আমার এক্সপিরিয়েন্স। আর এগুলো তো মাল্টি, মানে কি বলা উচিত, মাল্টি কালচারাল না বলে পরেরটা আর কি, সেটাকে মাল্টিলিঙ্গুয়াল কাস্ট বা ইন্টারন্যাশনাল কাস্ট বললে ভালো হয়। সেখানে যেমন আমেরিকান ছিলেন, তেমনি আফ্রিকান আমেরিকান ছিলেন, যদিও তিনি কিন্তু ব্রিটিশ, তিনি কিন্তু আমেরিকান নন, ব্রিটিশ তিনি। উনি একটা অন্য লোকের শোতে এসেছিলেন আফটার অডিশন। আমার মনে হয় যে এই চরিত্রটা এই ভদ্রলোক করলে খুব ভালো হয়। একজন ইটালিয়ান ছিলেন, এবং মজারটা যেটা ছিল যে এরা প্রত্যেকে নিজেদের ভাষায় কথা বলছিল, উত্তরটা আসছিল হচ্ছে ওদেরই ভাষার মধ্যে। আমরা ট্রান্সক্রাইব করেছিলাম অন সেট, যেটা আমরা নুরুল দিনেও করি। তো ওখান থেকে তৎপরবর্তী ক্ষেত্রে লোকজনের মনে হতে আরম্ভ করলো যে এই ছেলেটাকে ব্যবহার করা যায়, সস্তায় ব্যবহার করা যায়। আর আমিও যেটা, মানে মূলত লোভ, যে এত সস্তায়, ঠিক আছে, কিন্তু আমি। আর ওই বয়সে টাকা পয়সার কথা মনে থাকে না অতটা, পরে মনে, বড় হলে মনে হয়। আমার তখন অনেক ধার করতে হতো থিয়েটারে, সেটা শোধ করার একটা রাস্তা। মানে তখন আমাকে লোকে জিজ্ঞেস করতে আমার আছে তো এটা, তাহলে দেবো আর কি। কারণ ততদিনে তুমি খুব একটা, আমার মনে হয় না যে খুব টাকা পয়সার কথা ভেবেছো সারা জীবন। তোমাকে যা চিনেছি আমি, এই দলটা তাহলেও থাকতো না। তখন তো আর একমাত্র আমি রোজগার করি, তখনও শান্তি রোজগার করাটা শুরু করেনি সেভাবে। ফলত একটা টানা 19 বছর আমাকে চালাতে হয়েছে, টানা। তো আর ওইটা সেই সময়টা বড় সুবিধা হয়ে গিয়েছিল যে একটা লোন শোধ করতে পারতাম। তারপর ওখানে আমার বন্ধুই বলতে পারা যায়, একজনের বাড়ি স্ট্যাটেন আইল্যান্ডে, চমৎকার বাড়ি আর কি, 200 বছরের পুরনো বাড়ি একটা, সেখানে আমাকে থাকতে দিতেন উনি। এমনকি ব্যাজও আমাকে নিয়ে যেতেন। কিন্তু তৎপরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে এই নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স, NABC, ওরা আমাকে সেট ডিজাইন এবং লাইট প্লট ডিজাইন এবং ওপেনিং সেরিমনি এবং ক্লোজিং সেরিমনি, এই দুটো লাইট আমার পুরো ডিজাইন করতে হবে, এক্সিকিউট, এবং যেগুলো স্মুথলি রান করতো তখন। কারণ আমার কাছে আমার মাথায় থাকতে হচ্ছে যে 80টা প্রোগ্রাম, যে কেউ যখন তখন এসে বলতে পারে যে আমার ওইখানে আলো চাই। এখন আমেরিকানদের একটা বড় সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে যেই মুহূর্তে সেলসের কাজটা শেষ হয়ে যায়, তারপর থেকে ওরা মনে করে যে আওয়ার চিফ বলে যদি ওদের কিছু ধারণা থাকে, সেটা হচ্ছে CTD, চিফ টেকনিক্যাল ডিরেক্টর। তো ওরা আর কারোর কথা শুনবে না। মানে সেখানে যদি ওই NABC প্রেসিডেন্টও গিয়ে বলে যে এরকম, বলে ইউ হ্যাভ টু কাম থ্রু হিম, ওদের বক্তব্যটা খুব পরিষ্কার। ফলত ওরা আমাকে এত শিখিয়েছে, মানে ওরা কাজ করেছে আমি দেখেছি। যেমন আমি তোমাকে ইন্টারাপ্ট করে একটা কথা জানতে চাই, যে আমার মানে এটা খুবই জানার ইচ্ছে যে তুমি যে এই সমস্ত জায়গায় যে অ্যামেনিটিস পেয়েছো, যে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টস দেখেছো, তোমার এইখানে এসে আমাদের দেশে স্টেজে কাজ করতে অসুবিধা হয় না? না, তার কারণ হচ্ছে আমার আরেক শিক্ষক জয় সেন, যিনি আমাকে শিখিয়েছিলেন যে, এবং তাপস জেঠুর সঙ্গে সঙ্গ আমি খুব কম পেয়েছি, কিন্তু জয় সেন, যিনি আমার প্রায় বন্ধুস্থানীয় ছিলেন, আবার শিক্ষকও ছিলেন আমার, বিশেষত আলো, তিনি আমাকে শিখিয়েছেন যে স্বল্প উপাচারে কি করে পুজোটা ভালো করে দেওয়া যায়। তো তার জন্য আমি কৃতজ্ঞ। এবং এটা থিয়েটার যারা আমরা করি, আমরা কিন্তু এটা শিখেই বড় হই, যে যা পাবো যেখানে পাবো কাজটা শেষ করতে হবে। আমি জানি না তোর বাবা বলেছেন কিনা, যে রুদ্রদা জার্মানিতে থিয়েটার করতে গেছেন এবং সেখানে যে স্টেজটা, সেখানে সব ডিরেক্টররা আছেন। এবারে ডিরেক্টররা আছেন শব্দটা বলতে গিয়ে বললেন, ও বাই দ্য ওয়ে, সেখানে লাইট ডিরেক্টর, সাউন্ড ডিরেক্টর, কস্টিউম ডিরেক্টর, এইসব আছেন, তার সঙ্গে ডিরেক্টর আছেন।
এরা কিন্তু সবাই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। তো আমাকে যখন লাইটের রিকোয়ারমেন্ট বলছিলেন, আমি তখন লাইটের রিকোয়ারমেন্ট মুখে মুখে বলে যাচ্ছি আমার 10টা পার্ট চাই, 2টো উঠ চাই, প্যানেল চাই, আনতে। আর এই যে ডিরেক্টর মহাশয়, তিনি মানে চোখ গোল গোল করে তাকিয়ে রয়েছেন, বাকিরাও তো তাকিয়ে রয়েছেন করে। তো লাইট ডিরেক্টর থামিয়ে বললেন যে আপনি সব লাইট জানেন? রুদ্রদা তখন বুঝলেন, ও না 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 না, ওদের একটা বারে 40টা আলো থাকে, আমার 40টা আলো আছে, 40টা আলো আছে, সেহেতু আমি জানি। এটা প্রদীপদাও আমাকে পরে, মানে পিসি সরকার প্রদীপদাও আমাকে বলেছিলেন যে মানে বাইরে যখন যাই শো করি তখন লোকজন বলে যে এই আলোতে শো হবে, তখন বলে হ্যাঁ হ্যাঁ হবে, আপনারা দেখুন, হবে দেখুন। তো ফলত এই শিক্ষাগুলো খুব জরুরি শিক্ষা ছিল আমার কাছে। এবং খুব ছোট জায়গায় থিয়েটার হচ্ছে, খুব ছোট, মানে ওদের ওখানে থিয়েটার ইন দ্য লফট, এরকম জায়গাটাকে থিয়েটার ইন দ্য লফট বলবে, থিয়েটার ইন দ্য গ্যারাজ, থিয়েটার ইন দ্য পার্ক। ফলত বিশাল বড় আয়োজন থেকে খুব ছোট আয়োজন, এটা আমি শিখেছি। মানে আমাদের দেশ তো বটেই, মানে কলকাতা তো শিখিয়েইছে আমাকে, আরো শিখেছি হচ্ছে এই 7-8টা দেশে, যে এরা কত ছোট জায়গা, যেটাকে ওরা বলে অফ অফ ব্রডওয়ে, সেখানে বা ফ্রেঞ্চ বলে, সেখানে কিভাবে দিনের আলোকে ব্যবহার করে, আলো এবং ছায়াকে ব্যবহার করে, একটা গাছ খুব ঘন, তার তলায় 4টে কোরাস দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, এবার তারা আস্তে আস্তে আলোর দিকে এগোচ্ছে এবং সামনে একটা অভিনয় ক্রমশ পাল্টে যাচ্ছে, কারণ ওই আলোর দিকে ওরা এগোচ্ছে বলে, ঘন ছায়ার থেকে। তো এটাও যেমন শিখেছি। ফলত আমার মনে হয় যে এই জানার বিস্তৃতিটা খুব জরুরি, দরকার যে কোনো মানুষের। মানে আমি সেই জন্যেই তোমাকে এগুলো জিজ্ঞেস করছি, কারণ ছোটবেলা থেকে আমিও মোটামুটি বিভিন্ন জিনিস দেখতে দেখতে বলে বড় হয়েছি বলে আমার কখনো এটা মনে হয়নি যে আমি পারবো না। তো আর একটা সমস্যা ভয়ঙ্কর, সেটা হচ্ছে যত জানা যায় তত জানা যায় যে কি কি জানি না। এত একটা বিস্তৃত একটা অংশ আছে যেগুলো আমি একদম জানি না, এক জীবনে হয় না সব। না, হ্যাঁ, সেইটা আরো ভয়ঙ্কর। যত জানতে থাকছি তত দেখতে পাচ্ছি ওরে বাবা, না জানার জায়গাটা যে কি বিশাল, অভাবনীয় ব্যাপার। আচ্ছা চন্দনদা, আমি তোমাকে এবার একটা অন্য কথা জিজ্ঞেস করি। একটা হচ্ছে যে তোমার কাছে যেগুলো আমার জানার ইচ্ছে, এবং আমি চাই যে তোমার মাধ্যমে তোমার কথাটা অনেকে যারা নতুন থিয়েটার করতে আসবে তারাও যেন বোঝে, জানে। সেটা হচ্ছে থিয়েটারের অনেককে আমি দেখেছি তাদের খুব টেলিভিশন, সিনেমা এসবের প্রতি খুব ট্যাবু আছে আমাদের জেনারেশনে বা তাদের আগেও, যে বাবা এইটা করছে মানে এটা করতে পারবে না, ওটা। অনেকে মনে করে যে টেলিভিশনে প্রত্যেকদিন অভিনয় করা ওটা কোনো অভিনয় লাগে না, ইউ জাস্ট হ্যাভ টু বিহেভ। এই যে নানান যে লোকেদের যে ট্যাবু আছে, নানান যে কথা আছে, বা বা এইটা মনে করে যে ও টাকা করতে গেছে ওখানে, এই যে এই সম্পর্কে তুমি কিছু বলো। আমি চাই মানে টাকাটা কেন দরকার, কি কারণে দরকার, কেন রোজগার করা উচিত। আমি মনে করি রোজগার করা উচিত, এবং এই নানান মাধ্যমে কাজ করে কি করে থিয়েটার করা যায় সেটা একজন অভিনেতারও কিভাবে মানে করা উচিত, এবং দলেরও কিভাবে তাকে অ্যাকোমোডেট করা উচিত, এইটা সম্পর্কে তুমি যদি বলো। আমাদের দলে আমরা যখন এই নাট্য আনন্দ যখন আমাকে ডাকা হয়, তখনও আমি কিন্তু পিএলটির সদস্য। গল্পটা আমি জানি। হ্যাঁ, তো তখনও আমি পিএলটির সদস্য, এবং আমি গোড়াতেই বলে রেখেছিলাম যে কারোর যদি কোনো রকম অর্থনৈতিক ব্যবস্থা হয় তাহলে তাকে আটকানো যাবে না। কারণ আমরা প্রথম দিন থেকে, ভেরি ফার্স্টে যখন রিহার্সাল করি, তখন কিন্তু আমাদের সেকেন্ড লাইন আপ এবং থার্ড লাইন আপ তৈরি থাকে, তারা একসঙ্গে রিহার্সাল করে। না আমার জন্য কোনোদিন কোনো সম্বন্ধ হয়েছে, না পঞ্চানন ব্যানার্জির জন্য কোনোদিন কোনো সম্বন্ধ হয়েছে, না ঋতব্রত মুখার্জির জন্য কোনোদিন সম্বন্ধ হয়েছে। আমাদের দলের অন্যান্য যে সমস্ত সদস্য আছেন। হাউ ডাজ দিস হ্যাপেন?
এই যে শো বন্ধ হবে না, কারণ হচ্ছে আমরা যে সেকেন্ড লাইন গোয়ার দিন থেকে তৈরি হয়েছে। এটা কি শুধু সেকেন্ড লাইন আপ নাকি একটা অ্যাক্টর? না, আমি বলছি যে ধরো এটা আমি অনেক সময় শুনেছি, আজকাল আমাদের দলে অনেক সময় যদি কেউ টেলিভিশনে করতে যায়, একদম ইয়াং অ্যাক্টর হয়তো, সে বলে যে বাবাদি আমি যদি যাই আমাকে তো ওরা ছেড়ে দেবে না, ওরা তো আমাকে ছেড়ে দেবে না। কিন্তু আমি এটা মনে করি যে যদি ভালো করে বোঝানো যায় যে তুমি আমার জন্যও কতটা ইম্পর্টেন্ট, ওদের কাছেও কতটা ইম্পর্টেন্ট, তাহলে এভরিবডি ওয়ার্কস অ্যারাউন্ড ইট। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সময় আছে যেখান থেকে ছাড়া যায় না, সত্যি যায় না। আর আজকের তারিখের যা অবস্থা তাতে যায় না। আমি গোড়া থেকেই করবো না যাও বলে এরকম করেছি বলে। আর শুরুটা যেহেতু হয়েছে রমাপ্রসাদ বণিকের হাতে, মানে অ্যাক্সিডেন্টালি শুরু হয়েছিল। কিভাবে কিভাবে বলো? হচ্ছে ওর শালা ওই চরিত্রে অভিনয় করার কথা ছিল, তো ঠিক আগের দিন সন্ধ্যেবেলায় ওর পা ভেঙে ফেলে, এই হাত ভেঙে ফেলে। তো ফলত ও আর করতে পারে না। রাত্রিবেলা 11:30টার সময় রমাদা আমাকে ফোন করে বলেন যে কালকে 6:30টায় বাড়িতে চলে আসবি। কেন আসবি আমি জানি না, বলেছেন যেতে হবে, থিয়েটার হোক বা অন্য কোনো কাজে হোক। গিয়েছিলাম, গিয়ে দেখতে পেলাম আমাকে নিয়ে গিয়ে উনি তখন ডিরেক্ট করছেন। না না, তারপরের থেকে আরো অনেকগুলো সমস্যা ছিল। যে না, আমার যেটা বক্তব্য হচ্ছে, বহু থিয়েটারের অভিনেতারা, আমি এই প্রশ্নটা যদি তাদের করি যে আপনি রেডিওতে যখন যাবেন সেটা কি অন্যায়, অধিকাংশ ক্ষেত্রে বলবে না। তার একটা কারণও আছে। কি কারণ? কারণ হচ্ছে আচার্য সৌম্যমিত্র মহাশয় এবং আচার্য অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তৃপ্তি মিত্র থেকে শুরু করে সবাই রেডিওতে অসাধারণ সমস্ত পারফরমেন্স করে গেছেন, যা আমাদের সম্পদ। কিন্তু ছবিও তো করেছেন ওরা। হ্যাঁ, খুব কম, কিন্তু করেছেন। আর তখন তো টেলিভিশন এইভাবে ছিল না। এবার আমার বক্তব্য হচ্ছে, থিয়েটারের যারা করতে যাচ্ছে তাদের কাছে বক্তব্য হচ্ছে আপনাকে ব্যাকরণটা শিখতে হবে। তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, ব্যাকরণটা তারা জানেন না। সিনেমার ব্যাকরণ, টেলিভিশনের ব্যাকরণ দুটো এক নয় সব সময়। রেডিওটা আলাদা। হ্যাঁ, তো সিনেমার অভিনয়ের ব্যাকরণ আপনাকে শিখতে হবে। আপনি না শিখে গেলে, যে দলের তরফ থেকে যাচ্ছেন বা থিয়েটার যদি গিয়ে বলেন কখনো যে আমি থিয়েটার করি, তাহলে থিয়েটারের অপমান হবে। যে আপনি ওই ব্যাকরণটা মন দিয়ে শিখেছেন, এই ব্যাকরণটা মন দিয়ে শেখেনি, এইটা আমার কাছে খুব জরুরি। এবং আমার নামে বিরাট বদনাম আছে, যে আমি, নাম তো বলার দরকার নেই, কিন্তু এখন প্রতিষ্ঠিত বহু মানুষ আছেন যাদের আমি প্রায় বাড়ির থেকে টেনে টেনে নিয়ে গিয়ে সিরিয়ালে, চল সিরিয়াল করবি, চল, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি করেছি। কারণ আমার নিজের ভীষণ মনে হয়েছে ওর যে প্যাশন, সেটা থেকেই যদি তুই ক্ষুণ্ণবৃত্তিটা চালাতে পারিস, রোজগারটা চালাতে পারিস, সেটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় হয়। কিন্তু এটা ঘটতে পেরেছে তার কারণ আমাদের যৌথ পরিবারের কারণ। যৌথ পরিবারের মধ্যে ওই যে একটা ভাই, যে ভাইটা রোজগার করে না, রাজনীতি করুক বা কবিতা লিখুক শুধু, বা ছবি আঁকুক, বাকি দাদারা মধ্যে হয়তো কেউ একটা বলেছে, হ্যাঁ, বাকি দাদাদের মধ্যে কেউ হয়তো একজন বলেছে যে কেন করবে না, বাকি দাদারা আবার বলে দিয়েছে থাম না তুই, হাতে দেওয়া হচ্ছে তোর, না বাড়িতে মাথার উপর ছাদ নেই। এইটা কিন্তু বাংলা থিয়েটারের মানে অগ্রগতির একটা অন্যতম কারণ। তোর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সেই ছেলেটি বা মেয়েটির কমিটমেন্টটা দলের প্রতি বা থিয়েটারের প্রতি, আমি দল ছেড়ে দিলাম, একই সঙ্গে অনেকগুলো দলে অভিনয় করছে হয়তো, কিন্তু থিয়েটারের প্রতি এই কমিটমেন্টটা কিন্তু তখন বোঝা যায় যখন তিনি মানে আস্তে আস্তে গ্রহণযোগ্য হয়ে উঠছেন সিরিয়াল বা ফিল্মে। সেখান থেকে কি করে সময় বাঁচিয়ে অন্য জায়গায় না গিয়ে তারা থিয়েটার করতে আসছেন, সেইটার উপর নির্ভর করে। যেমন দীর্ঘদিন রনি মানে রজতাভ দত্ত পারেনি, কিন্তু তার ভেতরে ছটফটানিটা ছিল। যেই দিন সুযোগ পেয়েছে সেই দিন কিন্তু বেরিয়ে এসে থিয়েটার করেছে। খরাজ মুখার্জি, আমি কৌশিক সেনের কথা তো বাদই দিলাম, ও তো মানে থিয়েটারের জন্য অনেক কাজকর্ম ছেড়ে দিয়েছে, সে বাদ দিলাম।
দেবশঙ্কর হালদার, এরা প্রত্যেকে কিন্তু, এমনকি তুই, তোর বর, সপ্তর্ষি, সবাই মিলে যারা যারা এখন মানে থিয়েটার করছেন এবং তারা আবার অন্য মাধ্যমে কাজও করছেন, কিন্তু প্রায়োরিটিটা মাথার মধ্যে ঢুকে বসে আছে যে আমি মেঘনাদের আমাদের মেঘনাদের আগেই আমার পাঠ্যপুস্তক করছিল, ওই শুটিং ফ্লোরে দাঁড়িয়ে দূরে ঘুরপাক খেয়ে খেয়ে পাঠ্যপুস্তক করছি। তো যে কেউ একজন দেখে বলে দিল কবে শো, এখন মুখস্থ হয়নি। হ্যাঁ, আসলে কি বলতো চন্দনদা, তুমি যেটা বলছো এই প্রায়োরিটিটা নট অনলি আমি বলছি থিয়েটারের জন্য, প্রায়োরিটিটা হচ্ছে নিজের প্রতি। যে আমি যেখানে যেখানে যাব আমি যেন সবাইকে চেষ্টা করি আমি 100% দেওয়ার, হয়তো 100% পারবো না, কিন্তু আমি যেন সৎভাবে নিজেকে দেওয়ার চেষ্টা করি। মানে এই যে নয়তো যে খানিকটা এখানে খানিকটা ওখানে, ওইটা করতে করতে একটা ম্যাডনেস হয়ে যায়। না, যারা বলেন টেলিভিশন সিরিয়ালে গিয়ে শুধু বিহেভ করলেই হয়, তারা জানেন না যে টেলিভিশন সিরিয়ালে বসে বসেই অনেকে বহু বড় বড় চরিত্র তৈরি করে, একদম সেগুলো শুধু বিহেভ করে হয়। একদম, থ্যাংক ইউ। তুমি আমাকে অনেক গল্প বলেছো, সব গল্প তোমায় বলতে হবে না, কিন্তু তুমি একটু বলবে যাতে এই যে দেখো এই যে শরীর, এই যে অর্থাভাব, এই যে বিভিন্ন আমাদের বলি না আমরা বিকৃব, যে আমাদের অনেক এই সমস্ত অভাব অনটন দুঃখ, এইটার উপরে গিয়ে এই যে বাঁচার আকাঙ্ক্ষা বা আর্ট প্র্যাকটিস করা বা ভালো থাকার, এইটা নিয়ে একটু যদি বলো তাহলে যারা একটু ভয় পাচ্ছে এখন তারা একটু সাহস পাবে। দেখ, এটা আমার একটা বড় সুবিধা হয়েছে যে ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে একা একা স্কুলে যাওয়ার সুবিধে হওয়ার জন্য এবং খেলাধুলোতে সারাক্ষণ খেলাধুলো করার জন্য আমার এই সুবিধাটা হয়েছে যে আমার মানে আমাদের কাছে না, এই যেটা এখন আমি অনেক জায়গায় বলেছিলাম সেটাতে সমস্যা হয়েছে যে আজকের বাচ্চারা প্রথম কথা খেলাধুলো করে না বলে হারতে শেখেনি। আজ হারলাম কাল জিতবো, আজ কেন কেন বিষয়ে হারলাম, কোন কোন কারণে হারলাম, এটা আমাদের ক্রিকেটে ভয়ঙ্কর রকমভাবে, যেহেতু আমরা ভীষণভাবেই কলকাতার ফার্স্ট ক্লাস ক্রিকেট, তো সেখানে বড় বড় কোচেরা ছিলেন, গোপাল বোস থেকে শুরু করে কমলবাবু থেকে শুরু করে, তো তারা খুব বিশ্লেষণ করে দেখাতেন যে কেন হারলি, তোর হাত ঠিক ছিল না, তোর সুইং ঠিক ছিল না, তোর ব্যাটটা যায়নি থেকে শুরু করে ফিল্ডিংটা গন্ডগোল হয়েছে। এইটা একটা খুব বড় শিক্ষা আমার জীবনে ছিল যে রাস্তা দিয়ে যাচ্ছি, কোথাও কিচ্ছু নেই, হঠাৎ করে একটা স্টোন চিপ বাসের চাকার থেকে ছিটকে আমার মাথায় লেগে গেল, মরে গেলাম। তো মরে তো যেতেই পারি, কিন্তু মানে মরতে তো হবেও, যতদিন আছি ততদিন একটু বাঁচি ঠিক করে, এইটা আমাকে খুব না তুমি ওইটা একটু বলো যে তোমার যেটা সাংঘাতিক রিগর হয়েছিল সেইটা বলো, আমি সেটা শুনে। সেটাতে আমার বড় না, আমি একটা জিনিস বুঝেছি, যে কোনো রোগকে এই অবধি রেখে দাও, মাথায় চড়তে দিলেই কিন্তু সে তোমাকে পুরোটা কন্ট্রোল করতে আরম্ভ করবে। এবার এইটা শারীরিক মানসিক যে কোনো মাথায় চড়তে দিও না তাকে, রোগকে ঘাড়ের এই অবধি রেখে দাও। আর আমার ক্যান্সারের সময় যেটা আমার সুবিধা হয়েছিল যে আমি যখন গিয়েছিলাম সুবীর গাঙ্গুলির কাছে, যখন গিয়েছিলাম তখন সুবীর গাঙ্গুলির ঘরের সামনে মানে নিম্নতম সমাজের যে সমস্ত মানুষ যারা মানে কি বলবো, মানে যারা রিক্সা চালিয়ে খান, ঠেলা চালিয়ে খান, যারা মুটে গিড়ি করে খান, সেই সমস্ত মানুষের ভিড়, এবং প্রত্যেকে তারা রোজগার, মানে তিনিই একমাত্র রোজগারের লোক, বাকিরা কেউ আর নেই। আর আমার সঙ্গে চারটে মানুষ, এই বাপি দাস, শান্তিলাল মুখার্জি, আমি দেখলাম এদের সঙ্গে প্রায় কেউ নেই, আর আমার সঙ্গে চারটে মানুষ তো এখন আছেনই, আরো বহু মানুষ আছেন।
তাহলে আমি এরকম করে মানে তাহলে এদের যে এদের নিজস্ব যে লড়াই আমাকে বার করে নিয়ে আসার জন্য, সেটা তো মানে নষ্ট হয়ে যায়। একটা দলের কাছে, একটা থিয়েটারের দলের কাছে কেউ যদি অসুস্থ হয়, তো থিয়েটার দলের বাকি লোকজন তো তাকে জিজ্ঞাসা করতে থাকে যে কি লাগবে, কিছু করবো হ্যান ত্যান। একটা ক্লাবে, পাড়ার ক্লাবের যদি সঙ্গে যোগাযোগ থাকে, আমি এই কারণের জন্য সংঘ যোগাযোগ মানে ইয়ে নয়, আরএসএস নয়, সংঘের যোগাযোগটাকে আমি খুব জরুরি মনে করি। এবং সেই যোগাযোগটাকে আমি মনে করি যে কোনো অবস্থাতেই যেন সেটা মেকি না হয়। একদম। তাহলে কিন্তু ঠিকই মানুষ রেসিপ্রোকেট করবে। কারণ আমি আজ পর্যন্ত এমন কোনো মানুষকে দেখি। থ্যাংক ইউ, তুমি আমাকে বলে, কারণ আমার মাঝে মাঝে মনে হয় যে কোনটা ঠিক, দূরে একটুখানি মেকি ব্যবহার করাটা। কারণ এখন অনেকে আবার, আমার যেটা মনে হয়, আমি যেহেতু বড্ড বেশি ইন্টেন্স ভাবে কথা বলি বা মিশি, এখন যারা নতুন ছেলেমেয়েরা আসে না, তারা ভাবে বাবা দিস ইজ টু মাচ, মেবি ইটস টু মাচ ফর দেম, বিকজ এই এতটা অনেস্টলি কথা বলা। আর তোমার সাথে ধরো আমি যখনই কথা বলেছি একটু মেকিভাবে তো বলিনি, আমি বলতে পারিও না, কিন্তু এখন আমি অনেককে দেখেছি তারা এটা ভয় পায়, এত গভীর কথা, এত কেমন আছো, ঠিক বলো, মন ঠিক আছে, এসব বলা। না, মানুষকে সম্মান না করলে, পৃথিবীতে সব প্রাণী কিন্তু বোঝে যে এই সামনে মাঝে মানুষটা দাঁড়িয়ে আছে, সে আমাকে না সম্মান করে না, সেটা ইভেন একটা ভোঁদরও বোঝে। হ্যাঁ, সেই কারণের জন্যই যে মানুষটা তাকে সম্মান করে, ভালোবাসে, তার কাছে আসেও। এটা পৃথিবীর হিংস্রতম প্রাণীর ক্ষেত্রেও দেখা গেছে। হিংস্রতম প্রাণী, তাদেরও দেখা গেছে যে ওই পার্টিকুলার ওই মানুষটাকে, সেই কিন্তু আন্ডার এনি সার্কামস্টান্সেস দে ডোন্ট টাচ হিম অর হার। একদম। এই যেমন এই মাঝে একটা রিল মাঝে মাঝে আসে, জেন গুডল তো চিম্প্যাঞ্জি গরিলাদেরকে কোলে করে নিয়ে ঘুরতেন। না সে তো অন্য ব্যাপার, অন্য ব্যাপার। আর এই কিছুই না, আমি বলছি আমাকে এই ব্যারি স্নাইডার যেখানে নিয়ে যেতেন, সেটা বেয়ার মাউন্টেন নামে খ্যাত। সেখানে হিউজ সাইজের সমস্ত ভালুক, যে কারণের জন্য হিউজ সাইজের সমস্ত কুকুরও বাড়িতে রাখতে হয়, কারণ ওই ভালুকদের সঙ্গে লড়ার জন্য। কিন্তু এই ভালুকরা সবচেয়ে বেশি ভয় পেত বেড়ালদের। হ্যাঁ, ওরাই তেড়ে যেত আগে। আচ্ছা, কিন্তু আমি বিশ্বাস কর আমি ব্যাজের স্ত্রীকে একদিন সকালবেলা, বলতে উঁচু হয়, নিচে একটা জায়গা থাকে, সেখানে মানে বেসমেন্টের ঘর থাকে, ইত্যাদি ইত্যাদি। আমি হঠাৎ ওদের একটা দেখছিল, সকালবেলা এসে চা নিয়ে বসেছি, আমি দেখি ফেন্সিং এর পাশে দাঁড়িয়ে একটা গোটা পাউরুটি নিয়ে একটা ভলুককে খাওয়াচ্ছে। এবং ওই ভলুকটা আসে হচ্ছে ওর কাছ থেকে রুটি খাওয়াচ্ছে। এবং তুই দৃশ্যটা তোকে বোঝাতে পারবো না, ভালুকটা এরকম দুটো হাত দিয়ে ফেন্সিং এর উপর উঠে দাঁড়িয়েছে, আর এইরিন মানে সমানে তার সঙ্গে কথা বলে যাচ্ছে আর খাইয়ে যাচ্ছে। এটা ঘটে। এবং ও কিন্তু মানে জঙ্গলি, ও কিন্তু মানে টেন্ট নয়, তো সেটা ঘটে এমন বহু মানুষ। সুতরাং তুই যদি মানুষের সঙ্গে মানে অন্তর দিয়ে মেলামেশা করিস এবং সম্মান করিস, মানুষ তোকে সম্মান করবে। যত একা থাকবি তুই তত অসহায় হবি। আমি এইটা আমার এই 62+ জীবনে এসে দাঁড়িয়ে বুঝেছি, যত নিজেকে একা করবি তত তুইও একা হবি। আর যত বেশি সংঘ যুক্ত হবি, আমি তার সবচাইতে বড় প্রমাণ। আমি যে বেঁচে আছি তার কারণ হচ্ছে যে সংঘযুক্ততার জন্যই বেঁচে আছি। সুতরাং দুটো বিষয় আমার ভীষণ মনে হয়। এক হচ্ছে রোগকে খুব বেশি গুরুত্ব দিও না, ও সারবে। তার জন্য কিছু কিছু প্রসিডিওর আছে, এই প্রসিডিওরকে মেনটেন করতেই হবে, এগুলো মেনটেন না করলে হবে না। আর দুই, তুমি একা নও। তোমাকে এই অবস্থা থেকে টেনে বার করার জন্য এখানে 10টা বা 2টো বা 4টে লোক দাঁড়িয়ে রয়েছে। তোমার কিসের ভয়? ভয়টা কিসের? আর আমি আর একটা জিনিসও খুব মানে আমার ব্যক্তিগত জীবন থেকে শিখে বলছি, অপারগতাটা এখানকার, অপারগতাটা
কোনো অবস্থাতেই শরীরের নয়। কিছুদিনের জন্য পিছিয়ে যেতে পারিস, কিন্তু তা বলে থেমে যাবি না। যদি থেমে যাস সেটা তোর অপারগতা, এখানকার অপারগতা। আর একটা জিনিসেরও আছে, সেটা হচ্ছে যে তোর যে নেতৃত্ব, আমি এই নেতৃত্ব শব্দটাই ব্যবহার করছি, মাস্টারমশাই, বাবা, মা, ভাই, এরা সবাই নেতা, তোর নেতা। হ্যাঁ, তোর যে নেতৃত্ব, তারা তোকে কিভাবে তৈরি করেছে। তুই দেখতে পাচ্ছিস সেই লোকটা মুখে বলে এক, কাজে করে এক আর এক, তো সে কেন তোকে বিশ্বাস করতে যাবে, বা সে বিহবলতার মাঝখানে দাঁড়িয়ে আর কোথায় যাবে বল সে। কিন্তু সে যদি সত্যি সত্যি দেখে যে তুই বিপদে পড়লে দ্য ফার্স্ট পার্সন whom you want to turn and want to see his or her face is him or her. এইটুকু তো করতেই হবে। নেতা হতে গেলে তো এই দায়িত্বটা নিতেই হবে। এটাই আমার মানে মনে হয় বলা। আচ্ছা, এবার আমি তোমাকে একটা কথা, যে সামনে বসে আছে, আমি আর লোভ সামলাতে পারলাম না। শান্তিদা, একটু পরে শান্তিদার সাথে কথা বলবো। তুমি শান্তিদার সঙ্গে তোমার বন্ধুত্ব নিয়ে একটু বলো আমাদের। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি প্রথম যে শিক্ষা শিবির হয় গিরিশ মঞ্চে, সেইখানে ওর সঙ্গে আমার আলাপ। আর সেই শিবিরের কিন্তু মানে কোঅর্ডিনেটর বা কন্ডাক্টর বাবা, আমি দেখতে যেতাম খেলা। তো সেই আলাপ তৎপরবর্তী ক্ষেত্রে একটু তখন ওর রোজগারের প্রতি খুব দায়বদ্ধতা ছিল, কিন্তু জোর করে আর কি চল ছেড়ে রবি চল গোছের করে আসা। তখন নমাদার কাছে আমি ছিলাম। তুমি শান্তিদাকে নিয়ে এসেছিলে? এটা শান্তি বলবে, বলার তো দরকার নেই। তবে ইনসিস্ট করেছিলাম, এটা বলতে পারি। কেউ নিজে থেকে না এলে হয় না, জোর করে বেশি দিন হয় না, কিছুদিন হয়। তো এলো, তারপর চলছে এখনো। এইটুকুতে সেরে দিলে আছে তো, ও বলবে। শান্তিদা আর চন্দনদার জুটি আমি ছোটবেলা থেকে জানি একসাথে, কিন্তু শান্তিদা কম কথা বলে, বেশিটা চন্দনদাই কথা বলে। শান্তিদা খুব কম কথা বলে, মাঝে মধ্যে একটা ব্যারিটোন আওয়াজ বেরোয়। তো শান্তিদা, আমি চাই যে তুমি তোমার আর চন্দনদার এই যে জুটি, তোমাদের ভালোবাসা, তোমাদের ঝগড়া, তোমাদের সবকিছু নিয়ে একটু বলো, এবং এই দল। তোর সঙ্গে চন্দনের সঙ্গে যেখান থেকে আলাপ, তোর সঙ্গে সেখান থেকে আলাপ। ওই আমাদের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির প্রথম ওয়ার্কশপ গিরিশ মঞ্চ, রুদ্রপ্রসাদ স্যার ছিলেন ক্যাম্প ডিরেক্টর, তুই দেখতে যেতিস। গৌতম, দেবশঙ্কর, শুভাশিস, অশোক, পার্থ, ওরা ছিল আমাদের টিচার ইনিশিয়াল। হ্যাঁ, আমাদের ট্রেন করতো, মানে হেল্প করতো রাদার। স্যার, মানে সাথীলেখা ম্যাডাম, ওনারা ইনিশিয়াল ট্রেন করতেন, আর এই ব্যাচটা আমাদের হেল্প করতো, বুঝতে সাহায্য করতো স্যারের, মানে টিচার কি বলছেন, এবং তারপর থিয়েটারের অন্যান্য টিচাররা পড়াতেন। সেইখানে গিয়ে প্রথম চন্দনের সঙ্গে আলাপ, এবং প্রথম দিন থেকেই সম্ভবত আমি তো বেসিক্যালি ছিলাম একটা রকে বসা পার্টি। ইন্টারমিডিয়েটটা পাস করার পর যখন ফাইনালের এটা এলো, সেকেন্ড সেকশনটা এলো, সেখানে দেখলাম শুধু ল পড়তে হবে। তো তাতে একজন বললেন যে এইবার ইন্টারমিডিয়েটটা তো কম পড়ে হয়েছে, তো সেটা তো সায়েন্স স্টুডেন্ট বলে অঙ্ক টঙ্কগুলো দিয়ে হয়ে গেছে, কিন্তু লটা পড়তে গেলে, এবার পাস করতে গেলে দিনে 17 থেকে 18 ঘন্টা পড়তে হবে। বললাম 17-18 ঘন্টা পড়তে হবে কেন? বললো না, ল গুলো তো মুখস্থ করতে হয়। তাহলে তো তুই তোকে কোন ল থেকে প্রশ্ন দেবে তোর তো কোনো জানা নেই, সেই লটা মুখস্থ থাকতে হবে, পুরো মুখস্থ করতে হয়। বললাম তাহলে আমি আর পড়বো না, ওই কস্ট অ্যাকাউন্টেন্সি পড়া ছেড়ে দিলাম। দিয়ে তখন আর কিছু নেই, পাড়ায় বসে থাকা, বেকার, রোজগারেরও জায়গা দরকার। তো পাড়ায় আমাদের এক দাদা স্থানীয় একজন
তার এই রাস্তার ধারে ঘুমটি পান সিগারেটের দোকান থাকে, তার ওরকম একটা পান সিগারেটের দোকান ছিল। তো সে তারপরে একটা চাকরি পেল। সে বললো এবার কি হবে, এটা আমার তো আর দরকার নেই, অন্য কেউ করুক। তখন পাড়ার অন্য দাদারা বললো তুই তো বেকার বসে আছিস, তুই কর। আমি পান সিগারেটের দোকান চালাতাম আর পাড়ায় থিয়েটার করতাম। এই যাই হোক, এসবগুলো ছেড়ে টেড়ে ওইখানে চন্দনের সাথে আলাপ হলো। ওইখানে প্রথম ওখানে গিয়ে আলাপ হলো। ইন্টারভিউয়ের দিন দেখলাম নানান রকম জীব জন্তু হিব্রু ভাষায় কথা বলে, কেউ বাংলা বলে না। তার মধ্যে একজন ওটাও বোঝে আবার বাংলাটাও বোঝে। তো যাই হোক, সেইখানে আলাপ টালাপ হলো। অ্যাক্সিডেন্টালি আমি চান্স পেয়ে গেলাম, সিলেক্টেড হলাম। কে নিয়েছিল তোমার ইন্টারভিউ? আমার ইন্টারভিউ নিয়েছিলেন অরুণ মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী আর সনদ চ্যাটার্জি। এদের মানে বিভাস কাকু, অরুণ কাকুর সব নাটক তার আগে আমার দেখা, 2-3 বার করে দেখা। আমার নাটক দেখার অভ্যেসটা তার অনেক আগে থেকেই ছিল। তার কারণ আমার মেসোমশাই সেই সময় প্রায় আর.ডি. বর্মন বাংলা থিয়েটারের সব ছবিতেই সব নাটকে মিউজিক করেন, দেবাশিস দাশগুপ্ত। যার ফলে সব নাটকই দেখতাম। অভ্যেস, নাটক দেখার অভ্যেসটা ছিল, কিন্তু নাটক করার ইচ্ছেটা কোনোদিনই ছিল না। তো যাই হোক, ওই ওয়ার্কশপে চন্দনের সঙ্গে আলাপ হলো। তারপরে চন্দন একদিন বলল, এবং ওয়ার্কশপে আলাপ হওয়ার পর প্রচন্ড চেগে টেগে গেলাম, থিয়েটার করতে হবে। তারপরে তোদের দলেও গেলাম, নান্দিকারেও গেলাম। তো ন্যাচারালি প্রত্যেকটা ওয়ার্কশপ করার পরেই ওয়ার্কশপে কিছু লোক চাগার দেবে, দিয়ে তারা আসবে, 2 দিন বাদে আর আসবে না। যে কোনো দলেরই পদাধিকারী বা কন্ট্রোলার যারা থাকবেন, তারা ন্যাচারালি কখনোই, আমি এখন বুঝি, কখনোই খুব একটা পাত্তা দেবেন না। ওটা দেখতে হয়, আঠাটা আছে কিনা দেখতে হয়, আদৌ ফিরে আসে কিনা, বা এই 2-3 বার রিফিউজ করার পরও ফিরে আসে কিনা, তাহলে আঠাটা বোঝা যায়। তো যাই হোক, ওরকম 2-3 বার গেছিলাম তোদের দলের রিহার্সালের ওখানে। তার মধ্যেই একদিন চন্দন এসে বলল, চ চেনা মুখে রমাদা নতুন নাটক করবে। তখন বোধহয় আমি, রমাদা নতুন নাটক করবে আমার বলেছে, আর তখন আমি একটা চাকরি পেয়েছি, আমার মামাই করে দিয়েছিল। জুন-জুলাই মাসে সাউথ পয়েন্টে যাব, বাসে করে এসছি। বুকের বোতামটা এই অব্দি খোলা, গরমকাল, হাঁটাটা এই অব্দি গোটানো, সেভাবেই গেছি। চন্দন নিয়ে গিয়ে রমাদার সঙ্গে আলাপ করিয়েছে। যাই হোক, তারপরে রমাদা বলেছে, না এখন তো নতুন নাটক করছি না কিছু, পরে যখন করবো খবর দেবো। চলে এসছি। পরে চন্দন বলেছে যে আসলে এই বুক অব্দি বোতাম খোলা, হাতা কাটানো। চন্দনকে রমাদা বলে, যে কাকে নিয়ে এসছি, যে কি অভিনয় করতে, থিয়েটার করতে এসছে না মাস্তানি করতে এসছে। তো তারপরে আবার তার প্রায় 1 বছর বাদে শরণাগত নাটক শুরু করলো রমাদা। চন্দন মাঝখানে বললো, আমার বন্ধু হিসেবে না বুঝলি, তোর হবে না, আর আমিও পাকসাকাস, আর তুই ওরম প্রথম দিন গেলি, দেখি দাঁড়া। এবারে চন্দন প্ল্যান করে ইন্দ্রাশিস, এবার ততদিনে ইন্দ্রাশিস, কেষ্ট, খরাজ, দেবরঞ্জন নাগ, এদের সবার সঙ্গে আমার আলাপটা হয়ে গেছে। এবার যখন শরণাগতের সময়, তখন আমার চন্দন একদিন বলল, তুই দলে আয় আর এসে ইন্দ্রাশিসকে খুঁজবি। আমি গেলাম, ইন্দ্রাশিস বলল, রমাদা আমার বন্ধু শান্তি, ওকে এবার নাও, তুমি গতবারেও এসেছিল, তুমি নাওনি। এবার ইন্দ্রাশিস ইন্ট্রোডাকশন করালো। রমাদা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোন, আলাপ করিয়ে দিই। কেষ্টর দিকে হাত দিয়ে, চিনি পার্থ, চিনি দেবু, চিনি, সবাই বললো চিনি। ও সবাই চেনে, আচ্ছা। সেই চেনা মুখে আসা। তারপর থেকে চন্দনের সঙ্গে, হ্যাঁ, তারপর থেকে থিয়েটারটা একসাথেই করছি, এখনো করছি।
কেন করছি তার একটা বড় কারণ হচ্ছে, কেন চন্দনের সঙ্গে এত বছর থিয়েটার করছি সেটা যদি খুব পরিষ্কার করে বলতে হয়, সততার সঙ্গে বলতে হয়, তাহলে বলবো আমি ওকে দেখেছি যেটা, সেটা হচ্ছে ও যেটা বুকে বলে সেটা মুখে বলে। একদম। আর বেশিরভাগ মানুষ বুকে যেটা বলে মুখে সেটা বলে না, বা মুখে যেটা বলে সেটা বুকে বলে না। এই কারণটার জন্যই আমি এত বছর ধরে আমি ডিসিশনই নিয়ে নিয়েছিলাম অনেকদিন আগে থেকে যে থিয়েটারটা যদি করতে হয় তাহলে চন্দনের সঙ্গেই থিয়েটারটা করব। এবং সেটা তুমি একদম অনড় থেকেছো। এমনি মতামতের জায়গায় পুরো সাউথ পোল নর্থ পোল। ওর গলায় পা তুলে দিলেও ও বামপন্থা ছাড়বে না, আমার গলায় পা তুলে দিলেও আমি দক্ষিণপন্থা ছাড়বো না। হ্যাঁ, তো আমি দক্ষিণপন্থী ও বামপন্থী, চরম কেউই নই। ও চরম বামপন্থী নয়, আমি চরম দক্ষিণপন্থী নই। এ নিয়ে ঝগড়া, তাছাড়া মতের অমিল, সেই নিয়ে ঝগড়া তো আছেই, সে তো থাকেই, সে তো থাকেই। সেটা তো প্রত্যেকটা সংসারেই থাকে, প্রত্যেকটা জায়গাতেই থাকে, তো থাকবে, তাতে অসুবিধাটা কি আছে? তার জন্য ছেড়ে চলে যাওয়ার তো কোনো জায়গা নেই। আর তাছাড়া এমন একটা জায়গা আমি যেখানে আছি বলে আমি জানি, শুধু বিশ্বাস করি নয়, বিশ্বাস করি কথাটা ঠিক নয়, কারণ আমি এত বছর ধরে অভিজ্ঞতা করেছি, অভিজ্ঞতা হয়েছে আমার, যেটা ওই যে বললাম বুক আর মুখটা এক, সেই কারণেই আমি একসাথে থিয়েটারটা করি। এবং যতই ঝগড়া করি আমি জানি প্রচুর ভুল যুক্তি দিই। তুমি দাও, চন্দনদা দেয় না ভুল যুক্তি? তখন আমার কাছে মনে হয় হ্যাঁ বাজে বকছে, সেটা বলিও। হ্যাঁ, সেসব বলিও। তো পরে রিয়েলাইজ করি যে আমারটা ভুল ছিল, ওটা ঠিক। মানে লং টার্মে যদি ভাবা যায়, যেটা নিয়ে ঝগড়া হচ্ছিল তার লং টার্ম রিয়াকশন যদি ভাবা যায়, তাহলে আমার যুক্তিটা ভুল, ওর যুক্তিটা ঠিক। তো প্রতি পদে প্রত্যেকটা, এমনি রিহার্সালের থেকেও শিখি, ঝগড়া থেকেও শিখি, প্রত্যেকটা পদেই শিখি, এবং সেই কারণেই ও আমার গুরু। ও নিয়ে গিয়ে রমাদার কাছে নিয়ে গেছিল, রমাদা ওয়াজ মাই, সে অর্থে প্রথম গুরু রুদ্রপ্রসাদ স্যার। মানে প্রথম তো আমি থিয়েটার সম্পর্কে জানলাম ওই ওয়ার্কশপে গিয়ে, তারপরে চন্দন নিয়ে গেল রমাদার কাছে। এবার ডিরেক্টররা যে ভাষায় কথা বলেন, একদম খর্গমাংস থিয়েটারে, সে তো সে ভাষা বোঝে না, যে কারণে রমাদা যে ভাষাটা বোঝাতেন আমি সেটা বুঝতাম না, সেটা বুঝতে সাহায্য করতো চন্দন। তখন থেকেই ও আমার মানে ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দায়িত্বটা পালন করে এসছে চিরকাল। আর চিরকালই তো আমি প্রথম অভিজ্ঞতা, চেনামুখে প্রথম দিন রিহার্সাল রুমে গেলাম, সেখান থেকে বেরোনোর সময় একটা এরকম ফর্দ ধরিয়ে দিল, সরু ফর্দ, অসম্ভব খুঁচি করে লেখা, এটা নিয়ে যা, এগুলো পড়ে আসবি। আমি ফর্দটা খুলে দেখলাম 11টা বইয়ের নাম। হ্যাঁ, ওই অ্যারিস্টটলের পোয়েটিক্স দিয়ে শুরু হয়েছে। কি করতে হবে? বলে বইগুলো পড়ে আসবি। পড়ে আসবো মানে? ওইগুলো পড়বি, তারপরে নিয়ে কথা হবে, থিয়েটার করবি, এগুলো পড়বি না, এটা হয়? আর মাছ, তোর কাছে আছে বইগুলো? হ্যাঁ আছে। দিবি? সে 4-5 অক্ষরের একটা দিয়ে বললো, কলেজ স্ট্রিটে ফুটপাতে পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড, কিনে পড়েছ। সেই যে শুরু করলো, ইনফ্যাক্ট ও, ইন্দ্রাশিস, ওদের গাইডেন্সে আমাদের একটা ছিল, হরিশ মুখার্জি রোডে, বলরাম বসু ঘাট রোডে আমাদের একটা বন্ধু ছিল, সে এখন আমেরিকায় থাকে, রিসার্চার, অলোক সাহা। ওর বাড়িতে প্রত্যেক শুক্রবার না শনিবার দলের পর বসা হতো। সারা সপ্তাহ কে কি বই পড়েছে, কি চন্দন কাকে কি হোম টাস্ক দিয়েছে, ইন্দ্রাশিস কাকে কি হোম টাস্ক দিয়েছে, কি পড়া হয়েছে,
না হয়েছে, পড়ে কি বুঝেছো বা কোথায় প্রশ্ন আছে, এইটা পুরোটা হতো রাত্রির 11টা অবধি। তারপর অলোকের মার হাতের রান্না খেয়ে যে যার বাড়ি যাওয়া হতো। ওই ট্রেনিংটা তখন থেকেই হাফ প্রফেসরের এটা হাফ মাস্টারের ভূমিকাটা পালন করে এসছে, এখনো করছে, এবং সবার ক্ষেত্রেই তাই করে। তবে শান্তিদা, তোমাদের এই নাটক যেটা আমাদের ফেস্টিভ্যালে হবে মেঘনাদ, সেটা নিয়ে যদি একটু বলো। প্রথম কথা হচ্ছে, আমাদের এমনি যে কারুর মধ্যে মনে হতে পারে যে এবারে এই নাটকটা যদি করা যায়, তারপরে আমাদের সিস্টেমটা হচ্ছে সেই নাটকটা দলে পড়া হয়। মানে যদি 50 জন আমাদের সদস্য হয়, 50 জনের প্রেজেন্সে দলে পড়া হয়। পড়ার পর জানতে চাওয়া হয় কার কি মত। এবার যদি দেখা যায় যে মেজরিটি বলছে যে হোক, খুব ভালো লাগছে, তাহলে সেটা হয়। যদি মেজরিটি বলে না এটা ভাল লাগছে না, এটা অমুক, এটা তমুক, এটা এই, ওটা ওই, এটা সেই, তাহলে সেটা হয় না। এভাবে অনেক নাটকই হয়নি আমাদের দলে। তো চন্দনের মেঘনাদটা নিয়ে ইচ্ছে ছিল। আমাদেরও বেসিক্যালি ইচ্ছেটা বোধহয় রকেট বয়েজের সময় থেকে। রকেট বয়েজের সময় থেকে যেভাবে মেঘনাদ সাহাকে অস্বীকার করা হয়েছে এবং ভিলেন বানানো হয়েছে, তখন থেকেই আমার একটা ছিল। তো যাই হোক, সেটা আমাদের মিলে গেছে এবং সবারই মেঘনাদ সাহাটা শুনে, যতই হোক বাঙালি আমরা, মেঘনাদ সাহা আমাদের একটা থাকবেই। সেইখান থেকেই নাটকটা সবাই মিলে রাজি হয়ে সিলেক্টেড হয়েছে। এবং যিনি লিখেছেন সুদীপ্তবাবু, এক্সেলেন্ট। নাটকটা যেদিন পড়া হয়, মানে এত ভালো লেখা। আমাদের দলে অভিনীত হচ্ছে কোনো নাটক, চন্দন সেখানে পেন থ্রু করছে না, ওভাররাইট করছে না, খুব কম। তার মধ্যে এটা একটা। আরেকটা নাটক আমরা করেছিলাম সুনেত্রা, জয় বোসের লেখা। সেই নাটকটায় চন্দন একটা কিচ্ছু পাংচুয়েশন পর্যন্ত বদলায়নি। এই নাটকটায় চন্দন, মানে এত ভালো লেখা, আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছে। সো মেঘনাদ। ঠিক আছে, এখানে শেষ করছি তাহলে আজকে। নমস্কার। আমাদের নাটক, মানে নাট্য আননের নাটক মেঘনাদ, রচনা সুদীপ্ত ভৌমিক, পরিচালনা এবং নাম ভূমিকায় চন্দন সেন। আপনারা দেখতে পাবেন নান্দিকার ফেস্টিভ্যালে 22শে ডিসেম্বর সন্ধে 6:30টায়। টিকিট পাবেন nandikar.net এই সাইটে। লগ ইন করুন, টিকিট কাটুন। থ্যাংক ইউ।